হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ভাবি, তুমি খাইবা না? বাড়ির পুরুষ মানুষদের খাওয়া শেষে রিয়া খেতে বসেছিল, তখনই পারুলের উদ্দেশ্য প্রশ্নটা করে। ভাল লাগতাছে না রিয়া, পরে খামুনি গি। কেন, কি হয়েছে তোমার? কিছু না, তুমি খাইয়া লও। আইচ্ছা গি। রিয়াও আর কিছু না বলে তার নিজের খাওয়ায় মনোযোগ হয়। মেয়েটা এরকমই কখনো কখনো কি করে বসে নিজেও জানে না। তবে দুই ভাইয়েরই বড্ড আদুরে, বিশেষ করে সজীবের, সেজন্যই সবার বিরুদ্ধে গিয়েও গায়ের মানুষদেরকে পরোয়া করে বোনকে পড়াচ্ছে টুকটাক। তবে যে অভাব শুরু হয়েছে, রিয়ার পড়াশোনা আর কদ্দুর এগোবে সেটার নিশ্চয়তা নেই। খাওয়া দাওয়ার পালা শেষ করে যে যার মতন দুপুরবেলা বিশ্রাম নিচ্ছে। পারুল সব কিছু গুছিয়ে আসতে আসতে দেখে সজীব চৌকির এক কোনায় বসে আছে, মুখ ভার করে। যেন কিছু একটা হয়েছে সেই ছাপ চোখে মুখে। সজীব পারুলকে দেখেই বলে, তুই ভাত খাইলি না কেন? পারুল স্বাভাবিক ধীর কণ্ঠেই উত্তর দেয়, পরে খামু। বেলা কদ্দুর হয়েছে? পরে আর কতক্ষণ খাবি? খামুনি, আমার সময় হইলে গ। পারুলের উত্তর শুনে সজীব দ্রুত পায়ে ঘর থেকে প্রস্থান নেয়। পারুল চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে রইল সজীবের যাওয়ার পানে। একটু আগে মিষ্টি নিয়ে যে কাণ্ড হল, আবার না কি করে বসে সজীব, সে ভয় বুকে নিয়ে বসে রইল। কিন্তু পারুলের ভয়ে এক বালতি পানি ঢেলে দিয়ে সজীব মিনিট পাঁচেকের মধ্যেই ঘরে ফিরে এল, সাথে হাতে খাবারের প্লেট। প্লেটের এক পাশে ভাত, আরেক পাশে ডাল আর ভর্তা। সজীব কিছু না বলে চুপচাপ পারুলের কাছে গিয়ে বসে ভাত মাখিয়ে পারুলের মুখের সামনে তুলে ধরতেই পারুল স্থির হয়ে কেবল বসেই রয়েছে, যন্ত্রের মতন, যেন নড়াচড়া ভুলে গেছে। সজীব একবার পারুলের মুখের দিকে তাকিয়ে বলে, কি রে, খাইবি নাকি? তহনের মতন ভাতও ফালান লাগব? কথাটা কর্ণকুহুরে শ্রবণ হতেই পারুল নড়েচড়ে বসল। হা করতেই ভাতের গ্রাস তুলে দিল সজীব। পারুল ছোট বাচ্চাদের মতন চুপচাপ খেয়ে নিচ্ছে আর অবাক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে আছে। সজীব মাঝে মধ্যে কিছু কাজ করে, পারুলের অবাকের ঘোর কাটেই না। নিজের হাতে খাইয়ে দেওয়া ঠিক তেমনি। ওদিকে ডাল দিয়ে ভাত খাওয়াতে গিয়ে যতবার ভাতের লোকমা হাতে তুলছে, হাতের আঙুলের ফাঁক দিয়ে ডাল গড়িয়ে পড়ে যাচ্ছে। খাওয়াতে পারছে না ভালো মতন। শেষমেশ বলেই ফেলল, এবার নিজের হাতে খাইতে পারবি তো? পারুল মাথা দুলিয়ে হ্যাঁ নামুক উত্তর বোঝাতেই সজীব হাত ধুয়ে আসল। পারুল তখন খাওয়ায় ব্যস্ত, মুখে না বললেও পেটে বেশ খিদেও। আমি জানি তুই ভাত খাইতি না, হেই লাইগাই খাওয়াই দিছি। কেমনে জানেন? পারুলের প্রশ্নে সজীব মৃদু হেসে বলে, সংসার তো একদিন দুই দিনের না গিয়ে। পারুল সজীবের কথায় কোনো উত্তর দিল না। নিঃশব্দে খাবার শেষ করে ধুয়ে এল প্লেট, তারপর ক্লান্ত পদক্ষেপে রুমে ফিরে বিছানার এক প্রান্তে আলগোছে শরীর রাখল। ঠিক তখনই সজীব কথা বলতে শুরু করল, কণ্ঠে অনুতপ্ত কোমলতা। তহনের লাইগা আমার উপর রাগ করিস না। আসলে টেকা পয়সা নিয়া মনটা ভালা ছিল না গি। পারুলের ঠোঁটের কোণে অস্ফুট এক হু শব্দ ফুটে উঠল। সেই স্বরে যেন জমে থাকা নীরব অভিমানের ছায়া স্পষ্ট। সজীব নিঃশব্দে এগিয়ে এসে তাকে আলতো করে বুকে জড়িয়ে ধরল। এই সামান্য স্পর্শেই পারুলের সমস্ত ভাঙাচোরা অভিমান গলে গেল। নির্ভরতার কোমল বৃত্তে নিজেকে হারিয়ে ফেলল সে। কিছুক্ষণ পর আসরের আজানের মৃদু ধ্বনি কানে আসতেই পারুল ঘুমভাঙা চোখে উঠে বসে। পাশ ফিরেই খালি বিছানা ভাবন্য পড়ে যায়। সজীব পাশে নেই, নিশ্চয়ই কাজে বেরিয়েছে। মানুষটা সংসারের জন্য টাকার পিছে ছুটছে। চোখে মুখে ঘুমের শেষ রেখা মুছে অয়ুর জন্য উঠে পড়ে সে। বিয়ের পর এরকম একটানা ঘুম পারুলের কপালে খুব কমই জুটেছে। প্রায় সব দুপুরেই তো জমেলা বেগমের উচ্চকণ্ঠে আদেশ, ওটা করো, এটা ধরো। সেসব মনে আসতেই চোখের কোণে হালকা জল জমে পারুলের। এমন অবিরাম চেঁচামেচি, এতসব কি শুধুই অপছন্দের বোমা বলে? নাকি এরও গভীরে কোনো অজানা বিষ আছে? নামাজ শেষ করে পারুল চুপচাপ রিয়ার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা ঠেলে উকি দিতেই দেখে রিয়া অগোছালোভাবে বিছানায় ছড়িয়ে আছে, চোখ দুটি খোলা, অথচ কি যেন দৃষ্টিতে চেয়ে আছে শূন্যে। পারুলের উপস্থিতি টের পেয়ে রিয়া নিচু গলায় বলে, কিছু কইবানি ভাবি? এমন পাগলের মতন হইয়া আছো যে?
রিয়া উঠে বসতে বসতে প্রতি উত্তর করে। শীলটা ভাল্লাগে না ভাবি। মাথার চুলগুলা তো কাকের বাসার মতন হইয়া রইছে গু। আম্মায় থাকলে তেল দিয়া চুল আচড়াইয়া দিত। আমার ওসব ভাল্লাগে না। পারুল কি জানি কি ভাবল রিয়ার কথায়, তারপর দ্রুত পায়ে তার ঘরে গিয়ে নারকেল তেলের বোতলটা নিয়ে আসলো রিয়ার রুমে। রিয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে আরম্ভ করল, আম্মা নাই তো কি হয়েছে? আমি আছি না, আইও তেল দিয়া দিই গু। রিয়া প্রথমে অবাক হলেও নিজেক স্বাভাবিক করে উত্তর দিল, আইচ্ছা গি। ঘরে তো গরম, বাইরে আইও খে। পারুলের কথায় রিয়া উঠোনে গিয়ে দাঁড়াল। পিছনে আইও, ওইখানে ঠান্ডা আছে গু। তুমি যাও, আমি পিড়ি নিয়া আই বনের লাইগা ঘ। পারুলের পিছু পিছু রিয়া রান্নাঘরে গিয়ে দুটো পুরনো পিড়ি হাতে ফিরল। তারপর দুজনে মিলেমিশে হাঁটতে হাঁটতে আমগাছের ছায়ে গিয়ে বসে। গাছের পাতা ছুঁয়ে হালকা বাতাস বইছিল, যা শরীর শান্তি করে দেবার মতন। পারুল যত্নে মমতার ছোঁয়ায় রিয়ার চুলে বিলি কেটে কেটে তেল দিতে লাগল। রিয়ার চোখের পাতায় নামতে শুরু করল অলস ঘুমঘোর। আরাম আর নির্ভরতায় সে প্রায় অচেতন হয়ে এল। তেল দেওয়া শেষ করতেই আধো ঘুমাধো জাগরণে রিয়া হালকা গলায় বলল পারুলকে, ভাবি, মাথা তুকুন ওইছে মনে হয়, একটু দেখা দিবানি? আইচ্ছা দিতাছি উ। পারুল বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে রিয়ার মাথার চুলগুলো বেছে বেছে উকুন বাঁচতে লাগল। আরামে রিয়া তখন ধুলধুলো অবস্থা। ও রিয়া, ঘুমাই গেলানি কুনো? পারুলের ডাকে রিয়ার লেগে আসা চোখ বড়বড় হয়ে উঠে। চোখে এখনো ঘুমের রেশ। কও ভাবি, আমার অহন উঠতে হইব, কাম আছে গি। রিয়া প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে পারুলের দিকে তাকাতেই পারুল বলে, পাতা শুকায় নাই ভালা মতন, যা আছে কয়দিন যাইব, ঘুটে দিমু ভাবতাছি উ। গোবর কই পাইবা? আমরা তো গরু পালি না গি। শিমুগো বাড়িতে যাইয়া দেহি গি। আইচ্ছা যাও তাইলে গু। পারুল উঠে চলে যেতে নিচ্ছিল তখনই রিয়া ডাক দেয় আবার, ধন্যবাদ ভাবি, এখন থাইকা তুমিই তেল দিয়া দিও উ। পারুল মুচকি হেসে রিয়াকে বিদায় জানিয়ে শিমুদের বাড়ির উদ্দেশ্য কদম ফেলল। চিকন রাস্তা ধরে কয়েক মিনিট হাঁটলেই শিমুদের বাড়ি। যেই বাড়িতে জমেলা বেগম গিয়ে গিয়ে কুটনামি করে বলে ধারণা কামাল হোসেনের। পারুল ঘরের সামনে গিয়েই বড় করে ডাক দিল, চাচি আম্মা, ও চাচি আম্মা, আছেননি কোনো ভিতরে? ঘরের ভেতর থেকে শেফালি বেগম পান চিবোতে চিবোতে এসে বাহিরে দাঁড়ালেন। ঘরে থাকুম না তো কই জামু? একটা দরকারে আইছি গো চাচি গো। দরকারে যে আইছো হেইডা আমি বুঝছি। দরকার না হইলে নি তুমি আইতা গু। শেফালি বেগমের খোঁচা মারা কথার বিনিময়ে পারুল হেসে হেসে জবাব দেয়, চাচি রাগ হইয়েন না, আমি তেমন কারো ঘরেই যাই না। সংসারের কামে কাইজেই দিন পার করি গু। এত কাম তোমার? জমেলা বুঝি কিছুই করে না? শেফালি বেগমের কথায় কি প্রতি উত্তর দিবে পারুল বুঝতে পারল না। একটু ভাবতেই শেফালি বেগম এর অভিসন্ধি বুঝতে পেরে উত্তর দিল, আম্মা কি করব? হে তো বুড়া হইয়া গেছে গি। টুকটাক সাহায্য তো করতে পারে, আমিও তো করি। তাইলে তোমার হাউরি কেন করে না? আমি একাই যথেষ্ট চাচি। পারুলের উত্তর শুনে মুখটা বাঁকা করো ফেললেন শেফালি। বুঝলেন কিছু হবে না হয়ত। আইচ্ছা কও, কেন আইছ? আমনে তো গরু পালেন চাচি, গোবর আমনের কামে লাগে না হেইডা আমি জানি, হেই লাইগাই আইছি গু। গোবর নেওনের লাইগা? হ চাচি গু। গোবর তো আশুর মায় লইয়া গেছে গা একটু আগেই গে। কথাটা শোনা মাত্রই পারুলের হাসি খুশি মুখখানা মলিন হয়ে গেল। সেটা দেখে শেফালি বলে, কাইলকা সকালে আইলে পাইবা গে। আইচ্ছা তয় আমি গেলাম গো। পারুল সেখান থেকে চলে যায়। বিকেলের আকাশটা ধীরে ধীরে সোনালি রঙে রঙিন হয়ে উঠেছে। সূর্যটা যেন ক্লান্ত ভ্রমিকের মতো পশ্চিমের গাছপালার আড়ালে হেলে পড়ছে, হালকা বাতাস বইছে গাছের পাতায় পাতায় মৃদু মর্মর ধ্বনি তুলে। দূরে কোথাও একটা কাক ডাকছিল একটানা। পারুল সব কাজ শেষ করে হাত মুখ ধুয়ে ঘরের ভেতর ফিরছে। এক সপ্তাহ কেটে গেছে। গৃহের চৌহদ্দিতে এখন এক অদ্ভুত নীরবতা, কথার খোঁচা নেই, দুচোখের অব্যক্ত অবজ্ঞা নেই, কাটা হয়ে থাকা আদেশোপদেশ নেই। বারান্দার কোনায় রাখা চেয়ারটায় ধুলোর পাতলা আস্তরণ জমে উঠেছে, যেখানে বসে জমেলা বেগম একসময় চোখের তীর ছুড়ে দিতেন বুমার দিকে। ভিতরে যাবার সময় তখনই শ্বশুর মশাইকে দেখতে পায় পারুল, কণ্ঠস্বর শুনে থেমে যায় পদচারণ। বোমা, হুনো তো উ। হুট করে কামাল হোসেনের ডাক শুনে থমকে দাঁড়ায়। জি আব্বা, কন উ। কিছু কথা কই, রাগ অয়ো না আবার গু।
না না আব্বা, আমনে তো আমার আব্বা আর আমি আমনের মায়ার মতন। মায়াই কি রাগ হইতে পারে বাপের কথা হইন না? কামাল হোসেনের ঠোঁটে তখন উপচে পড়া হাসি পারুলের কথা শুনে। যেন এমন কিছুই সে প্রত্যাশা করছিল। তোমার হাওরি আর আমার সংসারের বয়স ৩০ বছরের বেশি হইয়া যাইব। জমেলারে যখন বিয়া কইরা আনছিলাম, হের তখন বয়স কম আছিল। সংসারের সব কাম হেই নিপুণ হাতে করত। সুখে শান্তিতে আছিল, সবই ঠিক আছে, কিন্তু জমেলার মেজাজ একটু খিটখিটে টাইপের। এইডা আসলে ওর দোষ না, অয় যে পরিবেশে মানুষ হইছে হেই পরিবেশের দোষ। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে? হেই লাইগাই এমন হইছে গি। পারুল মনোযোগ দিয়ে শ্বশুরের কথা শুনছিল। কামাল হোসেন একটু থেমে আবারও বলে, হের উপরে তোমার বাচ্চা কাচ্চা হইতে দেরি হইতাছে, হেই লাইগা হে তোমার লাগে একটু রাগ দেহায়, তয় বেশি হইয়া গেলে আমি শাসনও করি, হেইডাও দেখো না। হু, আইজকা ১ সপ্তাহ হইয়া গেছে, জমেলা আউনের কোনো খবর নাই। আমার মনে হয় হেরে না আনলে হে আইব না আগে। পারুল নিশ্চুপ। কামাল হোসেন পুনরায় বললেন, যতই হোক জমেলা ঘরের কর্তি, ওর ফিরা আউনের দরকার। সজীবরে কইও ওর মারে আনতে যাইতে গু। পারুল বাধ্য মেয়ের মতো মাথা নুইয়ে সম্মতির জানান দিল। কামাল হোসেন সন্তুষ্ট মনে পেছন ফিরতেই পারুলের বুকের ভেতর এক অদ্ভুত শঙ্কা। এই ভয় জমেলা বেগমকে ঘরে ফেরানোর জন্য নয়, বরং সজীবের খালার বাড়িতে যাওয়ার সম্ভাবনায়। পারুলের মনে কাটার মতো প্রশ্ন ফুটে উঠল, সেখানেই যদি তার শাশুড়ি কোনো চক্রান্ত করে বসেন? অজানা আতঙ্কে থরথর করে উঠল তার ভিতরটা। চোখে মুখে অস্থিরতা নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে পারুল বাড়ির বাইরে রাস্তার ধারে এসে দাঁড়াল। জমেলা বেগমের পুরনো কথা মনে আসতেই মনের ভেতর যেন আরও বেশি অস্বস্তি কাজ করছে। হঠাৎ দূরে চোখ গেল তার, দেখে সজীব ফিরছে বাড়ির দিকে। হঠাৎ পথের পাশে স্তব্ধ দাঁড়িয়ে থাকা পারুলকে দেখে একটু থমকে গেল সজীব। কি গো, তুমি এনে খাড়াইয়া রইছ যে? এমনি, জলদি ভিতরে আয়ও। পারুল সেখানেই দাঁড়িয়ে সজীবকে প্রশ্ন করে, কি হইছে? কাম করা বাকি টেকা গুলা পাইছি। তাইলে তো খুশির খবর। একটু কয়দিনের লাইগা নিশ্চিত হইতে পারমুগ। সজীব ভেতরে যেতে নিচ্ছিল, তখনই পারুল বলে উঠে, আব্বা কইছে আমনেরে আম্মারে আনতে যাইতেন, আম্মারে নিয়া আইয়েন যাইয়া। তয় লগে আমারে নিবেন? এই কথা শুনে সজীব কেমন যেন দৃষ্টিতে পারুলের দিকে তাকায়। পারুলের দৃষ্টি নত, মনে সংশয়, সজীব কি তার কথা মেনে নিবে? যদি না নেয়? এবার যে বাড়াবাড়ি হলো, যদি তার আম্মা কিছু করে বসে? তার তো ইচ্ছে ও নেই সজীবের খালার বাড়ি যাওয়ার, শুধু নিশ্চিন্ত হতে ভেবেছে যাওয়ার কথা।